নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একটা চাপা উত্তেজনা ছিল। প্রার্থী, দল, নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন সবটা কার কার কী ভূমিকা এবং সেই ভূমিকা নিয়ে একে অপরের উপর অভিযোগ ছিল, আবার সহযোগিতাও ছিল। আর যে কারণে আমরা মোটামুটি একটা ভালো নির্বাচন করতে পেরেছি। তাই জন্য যারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকেই ধন্যবাদ। রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ উত্তেজনা ছিল এবং নির্বাচনের আমাদের যে প্রতিনিধি সর্বশেষ তথ্য, তাতে দেখা গেল যে অনেকগুলো আসনে বেশ হাড্ডাহাড্ডি লড়াই, যেটা যাকে বলে সমানে সমান। কেউ হয়তো 5,000 ভোটে এগিয়ে জিতেছেন, কেউ হয়তো হেরেছেন, কিন্তু লড়াইটা এমন ছিল যে চূড়ান্ত ফলাফলের আগে বলা যেত না যে কে জয়ী হবে, কে পরাজিত। একদমই। আমরা ঢাকা 17 আসনেও কিন্তু দেখেছি, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করেছেন, সেখানেও জামাতের প্রার্থীর সাথে তার ব্যবধান কিন্তু খুব বেশি না। জামাতের প্রার্থী আপনার ধরেন ঢাকা 8-এর, যেটা অন্যতম আলোচিত আসন, আর সেখানে পাটোয়ারি হেরেছেন তো, কিন্তু খুব বেশি ভোটে নয়। কিন্তু অনেকেই ধারণা করেছিল যে পাটোয়ারি অনেক, এই ব্যবধানটা আকাশ পাতাল হবে, তাই সেটি হয়নি। এমনকি ঢাকা 12 আমরা যেখানে অবস্থান করছি, সেখানে জামাত ইসলামীর প্রার্থী জিতেছেন, কিন্তু সেটার কারণ হচ্ছে প্রধানত যে বিএনপির ভোট ভাগ হয়ে গেছে। বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল এবং বিএনপির মিত্র যাকে বিএনপি সমর্থন করেছিল, ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে এই জামাত ইসলাম প্রার্থী জিতেছে। আবার সর্বশেষ যে আসনটির কথা বললেন, সেই আসনে দেখা গেছে যে শেষ মুহূর্তে কয়েক হাজার ভোটে ধানের শীষের প্রার্থী এগিয়ে জিতে গেছেন কয়েক হাজার ভোটে। দেশের অন্য কোথাও আবার দেখা গেছে যে ব্যবধানটা অনেক বেশি, আবার কোথাও ব্যবধানটা কম। তো সুতরাং নির্বাচন চলার যখন ভোট গ্রহণকালে কিন্তু এই ধরনের উত্তেজনা ছিল যে কে হারে কে জেতে, এবং প্রথম দিকে যে ফলাফল আসছিল তাতে কিন্তু একটু বিশেষ করে বিএনপি শিবিরে একটু হতাশাই দেখা দিয়েছিল। এবং আমরা তড়িৎ দেখলাম যে জামাত ইসলামী এবং 11 দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করলো, এক ধরনের যে তারা জয়ী হতে যাচ্ছে এরকম। এবং বিএনপির পক্ষ থেকে কিছু অভিযোগের কথাও বলা হলো, কিন্তু রাত যত বাড়তে থাকলো তত দেখলাম যে ফলাফল গতি প্রকৃতি পাল্টে গেল। একটা হচ্ছে যে বাংলাদেশে আবার প্রমাণিত হলো বাংলাদেশের মানুষ মধ্যপন্থার সমর্থক, চায় যে বাংলাদেশ একটা তার চরমপন্থা নেবে না বা একটা কট্টর অবস্থান নেবে না যে কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। জামাত ইসলামী যদি অতীতের নির্বাচনগুলোর আমরা তুলনা করি, জামাত ইসলামী অনেক ভালো করেছে এবং তারা কিন্তু বেশ রাষ্ট্র ক্ষমতাকে মানে যারা ক্ষমতাসীন, মানে যারা অতীতে যারা ক্ষমতায় ছিল এবং এই নির্বাচনেও তাদের যে প্রতিদ্বন্দ্বী তাকে কিন্তু বড় ধাক্কা দিতে পেরেছে। এবং অনেকগুলো আসনে আপনি ঢাকা 17 একদমই, মানে জামাত ইসলামী কিন্তু ইতিহাসে স্বর্ণময় সময় পেয়েছে। এখন এই সুযোগটা কিভাবে কাজে লাগায়, আমরা সামনে একটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংসদ পাবো এবং সেখানে সরকারি দল বিরোধী দল একসঙ্গে কাজ করবে দেশের জনগণের স্বার্থে। জামাত ইসলামের একটি নির্বাচনী ইশতেহার ছিল, বিএনপির ইশতেহার ছিল, অন্য দলের। এই প্রসঙ্গে আরেকটি বলি যে আমাদের অনেককে অবাক করে দিয়ে এনসিপি কিন্তু ভালো করেছে, জাতীয় নাগরিক পার্টি। তাদের মাত্র 29টি আসনে তাদের প্রতিনিধি ছিল এবং সেখানে 5টিতে জিতেছে, কয়েকটিতে তার কিন্তু খুব কম ভোটে হেরেছে। সুতরাং আমি বলবো যে, এবং তাদের দলীয় প্রধান জিতেছে এবং বেশ কী বলে একটা চমকই বলবো, কারণ অনেকেই ভাবছিলেন যে তার যে প্রতিদ্বন্দ্বী বিএনপির বেশ শক্তিশালী প্রার্থী ছিলেন, প্রভাব, প্রতিপত্তি, অর্থ ইত্যাদি, এবং নাহিদ ইসলাম জিতেছে। তো যারাই এই নির্বাচনে জিতেছে আমরা অভিনন্দন জানাই, কিন্তু যে প্রশ্নটি আসছে যে তারা যে জনগণের কাছে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকারটা রক্ষা করবে। আর এর অর্থ না, অতীতে আমরা যেটা দেখে এসেছি যে এটা না হয়, যে দল জয়ী হয়েছে তার অঙ্গীকারই পূরণ হবে, যে দল জয়ী হতে পারেনি তারা তো সংসদে যাবেন। সুতরাং তার যে নির্বাচনী প্রতিশ্রুতি, যে সেই প্রতিশ্রুতি যেগুলো জনগণের কল্যাণে থাকবে, যেমন জামাত ইসলামের যে একটি কর্মসূচি আছে যে 5 শিশু এবং প্রবীণ, মানে 5 বছরের শিশু নিচের যে শিশু এবং প্রবীণ, তাদের চিকিৎসা ব্যয় রাষ্ট্র বহন করবে। তো এটা খুবই ভালো প্রস্তাব। এখন জামাত ইসলামী যদি জয়ী হতো, সরকার গঠন করতো, আমরা নিশ্চয়ই বলতাম তারা প্রতিশ্রুতি পূরণ করুক। কিন্তু আজকে বিএনপি জয়ী হয়েছে, বিএনপিরও বিবেচনা করে দেখা উচিত এই যে প্রতিশ্রুতি, এর সুফল কে পাবে, জনকল্যাণকর। তাই এরকম হচ্ছে, এটি একটা কার্যকর সংসদ। আর কিন্তু এখানে একটা অবাক বিষয় আপনি দেখেছেন যে গণভোটের যে ফলাফল, সেটা কিন্তু অনেকেই কি বলে এক ধরনের অবাক করার মতো এক ধরনের সরকারের ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রচণ্ড ঘাটতি ছিল
এবং যেভাবে প্রশ্ন দেওয়া হয়েছে, যেভাবে প্রতীক দেওয়া হয়েছে, এটি এক ধরনের এলোমেলো ঘটনা। এবং নায়ের পক্ষে কিন্তু অনেক ভোট এসেছে। হয়তো বেশি পেয়েছে, কিন্তু নায়ের পক্ষে অনেক। এখন এরাই তো সেটাই বলছিলাম জনাব সোহরাব হাসান যে গণভোটে আসলে সবগুলো দলের পক্ষ থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো হয়েছিল, এবং আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে তো শুরু থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছিল। শেষ পর্যন্ত বিএনপিও কিন্তু বেশ আলোচনা সমালোচনার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন চেয়েছেন। তারপরও আমরা দেখছি যে না ভোটের কিন্তু একটা বড় অংশ এসেছে, যদিও আমরা আনুষ্ঠানিকভাবে এখনো পুরোপুরি ফলটা পাইনি, বাট আমরা সংখ্যাটা দেখছি যে না ভোটের সংখ্যা কিন্তু এর একটা কারণ যে এই জুলাই সনদ নিয়ে, সনদের উপরই তো জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ ছিল। বিএনপি অনেকগুলো বিষয়ে তারা দ্বিমত করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, আর এটি একটি বিষয়। এবং বিএনপির এ ব্যাপারে খুব আগ্রহ ছিল না। এবং পরবর্তীকালে বিএনপির চেয়ারম্যান যে হাভোটকে জয়যুক্ত করার কথা বলেছেন, সেটা বিরোধীদের চাপে, মানে তারা কিন্তু বলেছে। এবং এবং তিনি যখন হাভোটের কথা বললেন, তখন আবার তারা সমালোচনা করলেন যে আমাদের চাপে বলা হয়েছে। মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা খুব বদলায়নি। আপনি এই নির্বাচনে দেখুন, আমরা আশা করব যে নির্বাচনে যে প্রচারে যে উত্তাপটা ছিল সরকার, বিশেষ করে বিএনপি ও জামাত নেতাদের মধ্যে, সেই উত্তাপটা যাতে নির্বাচন পরবর্তী সময় না আসে। আরেকটি বিষয় যে কোনো নির্বাচনে আমরা দেখি যে নির্বাচনের পর প্রান্তিক জনগোষ্ঠী বা যারা যারা দরিদ্র জনগোষ্ঠী, সংখ্যালঘু, তাদের উপর এক ধরনের চাপ থাকে, হামলার ঘটনাও ঘটে। এবারে এখনও বড় ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি, কিন্তু এ ব্যাপারেও অন্তর্বর্তী সরকার তো এখনও দায়িত্বে আছে, সরকার, প্রশাসন এবং বিজয়ী এবং পরাজিত উভয় রাজনৈতিক দল। কারণ পরাজিত হলে ভাবে যে এদের জন্যই আমি পরাজিত হয়েছি। আবার বিজয়ী তারা কোনো দায়িত্ব নিতে চায় না, তারা মনে করে যে না, তাদের ভোটে না, আমার দলের সাংগঠনিক ক্ষমতার দ্বারাই। এই নির্বাচনে অনেকগুলো আমাদের শিক্ষণীয় বিষয় আছে এই নির্বাচন থেকে। আর একটা হচ্ছে যে ভালো নির্বাচনও করা যায় যদি সদিচ্ছা থাকে। তাহলে যেমন আমরা 3টি নির্বাচনে, আওয়ামী লীগ আমলে 3টি নির্বাচন দেখেছি, একেবারেই নির্বাচনের নামে প্রহসন। কোনোটায় বিরোধী দল এসেছে, কোনোটায় আসেনি, আসলেও তাদের ভোটাধিকার। 24 আমরা দেখেছি যে 24 আমিডামি নির্বাচন, তার আগে রাতের ভোট, তার আগে কি বলে বিনা ভোটে এমপি হওয়া। এর থেকে যে বেরিয়ে আসা, এটি আমি মনে করি যে এই নির্বাচন একটি মাইল ফলক হতে পারে, একটি দৃষ্টান্ত হতে পারে যে না, আমরা বাংলাদেশের মানুষ ভালো নির্বাচন করতে পারে, যেটা আমরা 91-এ প্রমাণ করেছি, 96-এ প্রমাণ করেছি, 2001 বা 8-এও। হ্যাঁ, তারপর কিন্তু যদিও ওইসব যারাই ওইসব নির্বাচনে হেরেছে, তারা সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপির কথা বলেছে। তা আমরা চাই যে এই নির্বাচনটা আমরা ভালো মতো করতে পারলাম। এরপর এই রাজনৈতিক নেতৃত্বেরই দায়িত্ব যে সংসদটা আমরা ভালোভাবে চালাবো, সরকারটা ভালোভাবে চালাবো। সরকার মানে শুধু বিজয়ী দলের নয়, সরকার কিন্তু বিজয়ী দল, সরকার, বিরোধী দল এবং সমগ্র জনগোষ্ঠীর সরকার। আমরা অতীতে দেখেছি যে দলই জয়ী হয় দলীয় সরকার হয়ে যায়, সেটা নামে বেনামে দলীয় সরকার, যেটা বিএনপি সরকার। তা আমরা চাইবো ভবিষ্যতে যে এরকম দলীয় সরকার না হয়, তার কোনো কর্মকাণ্ডে যে এটি যাতে প্রতীয়মান না হয়। সে দলের প্রতি, দলীয় লোকদের প্রতি, দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ সুবিধা দিয়েছে, অন্যায্য সুবিধা দিয়েছে। আপনি এটা রাজুকের ফ্ল্যাট বরাদ্দ থেকে শুরু করে সব ক্ষেত্রে, যে কারণে জুলাই সনদে যেসব সংস্কারের কথা বলা হয়েছে, এই সংস্কারগুলো আমরা আশা করব যে সরকারি দল, বিরোধী দল এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবেন না। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে এই নির্বাচনের জয়ের পরেও বিএনপির জন্য বেশ কিছু চ্যালেঞ্জও থাকবে। জামাতের পক্ষ থেকে একটা বড় সংখ্যায় আসন যেহেতু তারা পাচ্ছে, ফলে সংসদে একটা শক্ত বিরোধিতার মুখে পড়তে হবে। কি মনে হয় আপনার কাছে, জামাত জোট আসলে কতটা প্রতিরোধ বা তারা আসলে কতটা বিরোধিতা করতে পারবে শক্ত অবস্থানে থেকে? আসলে আমাদের অতীতের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রথমত হচ্ছে বড় বিরোধী দল বড় হলেই যে চ্যালেঞ্জ হবে, সেটি নাও তো হতে পারে, হওয়া উচিত নয়। কারণ সংসদে সরকারি দল, বিরোধী দল যেই ন্যায্য কথা বলবে, যেই ন্যায্য প্রস্তাব দেবে, ন্যায্য বিল আনবে, সেটি পাশ হওয়া উচিত। এবং সংসদীয় কমিটি থাকবে। এই নির্বাচনে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া হবে। আপনি চ্যালেঞ্জের কথা বলছেন, চ্যালেঞ্জ নিশ্চয়ই আছে, কিন্তু চ্যালেঞ্জের পাশাপাশি একটা সুযোগও থাকবে, সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। কারণ অতীতে সরকারি দল, বিরোধী দল সম্মিলিতভাবে সংসদকে কার্যকর করা, টেকসই করা এবং সংসদকে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতীক করা, এই কাজটি হয়নি। তো এই নির্বাচনে হ্যাঁ, জামাত একটা চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু চ্যালেঞ্জটা মোকাবেলার ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিতে হবে চ্যালেঞ্জটি মোকাবেলার জন্য। যদি
সংখ্যাগরিষ্ঠতার জোরে যে কোনো আইন পাশ করা যায়, আর 2/3 হলে তো কথাই নেই। মানে নারীকে পুরুষ এবং পুরুষকে নারী ছাড়া সব কিছু করতে পারে যায় জাতীয় সংসদ। তা আমরা মনে করি যে সেটা করবে না। সংসদে প্রাণবন্ত আলোচনা হবে, বিতর্ক হবে, কিন্তু বিদ্বেষ ছড়ানো হবে না, ঘৃণা ছড়ানো হবে না। আপনি দেখেছেন যে নির্বাচনী প্রচারে একটা মাঠে ময়দানে নেতারা বক্তৃতা দিয়েছে, সেখানে কিন্তু এক ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে। সংসদে একটা রীতি আছে, সংসদেও ভাষা ব্যবহার করবে। এই সংসদে 2-1 কিন্তু স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। আমরা আশা করব যে তাদের কথাও শোনা, কারণ এমন না হয় যে সরকারি দল আর বিরোধী দল মিলেই সংসদ, এখানে যে অন্য ভিন্ন কণ্ঠস্বর থাকতে পারে সেটাও কিন্তু যারা নির্বাচিত হবে, বিশেষ করে সরকারি দলকে মনে রাখতে হবে। আরেকটি চ্যালেঞ্জে পড়তে হবে সরকারি জাতীয় ঐকমত্য কমিশন এবং জামাত ইসলামী সহ অন্যান্য দল, এনসিপি সহ, তাদের একটা বড় দাবি ছিল যে একই ব্যক্তি সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান না হন। কিন্তু বিএনপি বলেছে এটি তাদের নির্বাচনী অঙ্গীকার বা নির্বাচনী, তারা এটার সাথে দ্বিমত পোষণ করেছে। জুলাই সনদের এই প্রস্তাবে তারা দ্বিমত পোষণ করেছে। এখন দ্বিমতের ক্ষেত্রে কোনটা অগ্রাধিকার পাবে? এক হচ্ছে জনগণের কাছে তারা নির্বাচনী ইশতেহার নিয়ে গিয়েছে, জনগণ তাদের পক্ষে রায় দিয়েছে, এটি একটি। আবার জুলাই সনদে আছে যে এই করা যাবে, এই করা যাবে না, বা সেখানে বিএনপি স্বাক্ষর করেছে। এখন বিএনপি এই যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু তারপরে তো স্বাক্ষর করেছে। এখন এখানেও আমি মনে করি যে এটি বড় বাধা হবে না যদি সহযোগিতার মানসিকতা থাকে দুই পক্ষেরই। সরকারি দলের সহযোগিতা মানসিকতা থাকতে হবে, বিরোধী দলেরও। আবার যদি বিরোধী দল এমন অবস্থান নেয়, অতীতে যেটা দেখা গেছে যে কোনোভাবেই সরকারি দলকে ছাড় দেওয়া হবে না, মাসের পর মাস, বছরের পর বছর সংসদ বর্জন, এই বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, দখলদারি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আপনি দেখেছেন যে বিএনপির বিরুদ্ধে এই নির্বাচনে প্রধান হাতিয়ার ছিল বিরোধী পক্ষের, যে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত, দখলদারিতে লিপ্ত, নানা রকম ভয়ভীতি বিভিন্ন অনেক ঋণ খেলাপি। তো সুতরাং এই যে সমালোচনা করে, এই সমালোচনার যেটা ন্যায্য সমালোচনা, অর্থাৎ চাঁদাবাজির দুর্নীতি এবং চাঁদাবাজি অর্থাৎ বিএনপি নেতারা যদি দুর্নীতি না করে তাহলে দুর্নীতির অভিযোগ আনতে পারবে না, চাঁদাবাজি যদি যুক্ত না হয় তাহলে চাঁদাবাজির অভিযোগ আনতে পারবে না, দখলদারিতে যুক্ত না হলে তাহলে দখলদারির অভিযোগ আনতে পারবে না। এই তিনটি বিষয়, দুর্নীতি, দখলদারি, চাঁদাবাজি, এটা থেকে যদি বিএনপি নিজেকে মুক্ত করতে পারে, সেটা হবে সেটা হবে তার বড় সুবর্ণ সুযোগ। এবং তখন বিরোধী দল যে অবস্থানে নিয়ে যত সমালোচনা করুক কোনো কাজে আসবে না, এবং একটি ভালো এই নির্বাচনের ফলে বিএনপি কিন্তু সেই সুযোগ